করি যে সবাই পড়ে আসছো খাতাগুলো। প্রথমে দেখি এখানে রাজশাহী বোর্ড 2019-এর একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা মনে হয় দেখা যাচ্ছে। এখানে HA দ্রবণ আছে একটা 14 মিলিলিটার এবং 0.1 মোলার, এটা এ দ্রবণ। পরে বি দ্রবণে MOH দেওয়া আছে 6 মিলিলিটার 0.1 মোলার। পরে এখানে মিশ্রিত করা হয়েছে দুইটাকে, এ এবং বি দুইটাকে মিশ্রিত করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে এ দ্রবণের পিএইচ কত? এ দ্রবণে আছে কে? শুধুমাত্র এই HA। দেখো এখানে কে এর মানটা দেওয়া আছে, তার মানে এটা কি তীব্র নাকি দুর্বল? দুর্বল। দুর্বল। দেখো আমাকে নির্ণয় করতে বলছে এ দ্রবণের পিএইচ। শুধুমাত্র আমি এ দ্রবণের যেটা আছে এটা একটু আমি আঁকতেছি। কোনো প্রবলেম হলে সাথে সাথে বল। এখানে পাত্র ছিল 14 মিলিলিটার 0.1 মোলার HA দ্রবণ। এ পাত্রটা যেহেতু আমি গ নম্বরে সলভ করতেছি তাই শুধুমাত্র এ পাত্র নিয়ে কাজ করতেছি শুধুমাত্র, কারণ গ নম্বর প্রশ্নে আবার এ পাত্রের পিএইচ চাইছে। এ পাত্রের এটা তীব্র নাকি দুর্বল সেটা বুঝতে পারলাম, কে এর মান দেওয়া আছে এখানে, কে এর মান দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻⁵ বের করতে হবে পিএইচ। যেহেতু এটা দুর্বল তাই আমাকে দুর্বলের যে নিয়মটা সেটা দিয়ে করতে হবে। ওটা নিয়মটা কি ছিল? টেস্ট পেপারে কি আছে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি তোমাকে যেভাবে পড়াইছি সেটাই হচ্ছে, সেভাবে করলে স্যারে কোনো ভুল ধরতে পারবে না। শর্টকাট এতে দেখো এখানে শর্টকাট দিয়ে করে দিয়ে দিছে টেস্ট পেপারে, এখানে দেখতে পারতেছো মনে হয়। শর্টকাট দিয়ে করে দেওয়াটা রিস্কি আছে, তো আমি যেভাবে বলছি এভাবে করাটা খুব বেশি প্যারা হবে না মনে হয়। তুমি প্রথমে HA এটাকে ভাঙাবা, প্রমাণটা মুখস্থ করতে বলছিলাম, H প্লাস আর A মাইনাস। এখান থেকে যদি তোমাকে বলি কে এর মান নির্ণয় করো, কে হচ্ছে উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। এখানে ধরে নিবা, ধরি HA এর ঘনমাত্রা সমান C, এটা C ধরে নিলাম, এবং এই জায়গাটাতে H প্লাস এর ঘনমাত্রা যা, A মাইনাস এর ঘনমাত্রা তাই। এই মানগুলো যদি এখানে বসাই, K সমান H প্লাস এর ঘনমাত্রা এখানে A মাইনাস এর ঘনমাত্রা, আর নিচে হচ্ছে C। সরি এখানে ইয়ে করব, এখানে হলো A মাইনাস এর জায়গায় H প্লাস বসাই দিব। এটা হলো H প্লাস স্কয়ার, তাহলে H প্লাস এর ঘনমাত্রাটা আসতেছে মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রাটা আসতেছে, এখানে কে সি আসতো, যেখানে একটা স্কয়ার ছিল স্কয়ারটা এই পাশে চলে যাবে। এই প্রমাণটা আমি হুবহু করাইছি। যেহেতু H প্লাস এর ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম, H প্লাস এর ঘনমাত্রা পাইলে অবশ্যই পিএইচ পাওয়া যাব। সুতরাং পিএইচ সমান মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা, এগুলো বসাই, মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা হচ্ছে √KC। এখানে মানটা বসাই দিলেই আনসারটা এসে পড়বে, √ মাইনাস লগ √ কে এর মানটা হলো 1.8 10⁻⁵, এবং এটার ঘনমাত্রাটা দেওয়া আছে, দেখো ঘনমাত্রাটা এই যে 0.1 মোলার, 0.1 মোলার ক্যালকুলেট করলে মাইনাস লগ 1.8 10⁻⁵ into 0.1,
এখানে রুট দেইনি। এটা আসতেছে 2.87, এটাই আনসার। 2.8723 এরকম আসে, এটাই আনসার। তো এটাতে কারোর প্রবলেম থাকা উচিত না। হ্যাঁ, আর প্রবলেম আছে এখানে নাই? আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে, এ এবং বি মিশ্রণের প্রকৃতি এবং পিএইচ গণনার মাধ্যমে বিশ্লেষণ করো। আমাদের পিএইচ বের করতে হবে। পিএইচটা যদি 7-এর চেয়ে কম হয় তাহলে অম্লীয়, 7-এর চেয়ে বেশি হলে ক্ষারীয় হবে। আমি এইটা এ পাত্র এবং বি পাত্রকে মিশ্রিত করব, মিশ্রিত করে দেখবো যে এটার পিএইচটা কি হয়। তো এটা এই এ পাত্র, এই গ নম্বর কোশ্চেন থেকে তোমার শিওর হয়ে যাওয়া উচিত এ পাত্রটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, আর MOH এটা যেহেতু কেবি এর মান দেওয়া নাই, এটা হচ্ছে একটা তীব্র ক্ষার। দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষার মিশ্রিত করে এই মিশ্রণটা তৈরি হবে। তাহলে কি রকম হবে? আমাদের ছিল এখানে দুইটা পাত্র, এটা 14 মিলিলিটার, 0.1 মোলার HA দ্রবণ। এটার কে এর মান কিন্তু দেওয়া আছে প্রশ্নের ভিতরে, 1.8 10⁻⁻5। পরে আরেকটা দ্রবণ আছে, এই দ্রবণটা হলো 6 মিলিলিটার, 0.1 মোলার MOH দ্রবণ। আমরা এই দুইটা মিশ্রণ, দুইটাকে একসাথে মিশ্রিত করছি এই যে আরেকটা পাত্রে, এ এবং বি। এটা যদি এ পাত্র ধরি, এটা বি পাত্র ধরি, এ এবং বি মিশ্রিত আরেকটা পাত্র আছে, আমার ওই পাত্র নিয়ে কথা বলতে হবে। তো প্রথমে আমার নির্ণয় করে নিতে হবে আদি অবস্থায় কোনটা কতটুকু আছে। নির্ণয় করি। আদি অবস্থায় হচ্ছে N of HA, এটার মোল সংখ্যা C ইন্টু ভি। সি এর মান হলো 0.1 ইন্টু ভি এর মান 14 10⁻³ দিয়ে ক্যালকুলেট করলে 0.0014 এত মোল। আমার এটারটাও নির্ণয় করতে হবে, N of MOH। প্রথম 4-5টা বা আজকের ক্লাসটা হয়তো টেস্ট পেপার গুলো তোমার একটু কঠিন লাগবে, পরে আবার ঠিক হয়ে যাবে, দেখো একটু ধৈর্য ধরো। C ইন্টু ভি, সি এর মান হলো 0.1, আর ভি এর মান হলো 6 10⁻³ তাহলে এটা আসতেছে 0.0006 এত মোল। পরে এই দুইটাকে বিক্রিয়া করাইতে হবে। বিক্রিয়াটা এরকম হইতে পারে, HA এটা এবং MOH বিক্রিয়া মুখোমুখি হবে, কারণ এই যে এটা দুর্বল, HA দুর্বল। বিক্রিয়া করাইতে না পারলে কি করবা, তুমি এই যে এইখান থেকে কিন্তু ভাঙবে, লিখুন আবার এখান থেকে ভাঙবে কিভাবে, H প্লাস আর A মাইনাস, আর এখান থেকে ভাঙবে একটা M আর একটা OH। আমরা তো জানি OH মাইনাস আর M প্লাস হয়, তাহলে এই যে এই জায়গার প্লাস আর এই জায়গার মাইনাস একসাথে হবে, এই জায়গার মাইনাস আর এই জায়গার প্লাস একসাথে হবে। যদি হয় এরকম, তাহলে বিক্রিয়াটা হবে MA অথবা AM প্লাস এই H প্লাস এবং OH মাইনাস মিলে হচ্ছে H2O। তারপরে কি করতে হবে, আদি মোল সংখ্যায় যা ছিল তা লিখে দিতে হবে এই জায়গাটাতে। এই জায়গায় হচ্ছে 0.0014 আর এই জায়গাটাতে হচ্ছে 0.0006, আর এটা 0, এটা 0। এখান থেকে যাবে 0.0014
মাইনাস আলফা, আর এখান থেকে যাবে 0.0006 মাইনাস আলফা, এখানে উৎপন্ন হবে আলফা, এখানে উৎপন্ন হবে আলফা। এখন বলো তো লিমিটিং বিক্রিয়ক কোনটা, এমওএইচ নাকি এইচএ? এমওএইচ। এমওএইচ, কারণ হচ্ছে এটা কম এইখানে, কিন্তু মেইন কনসেপ্টটা কিন্তু এটা না। মেইন কনসেপ্ট হচ্ছে যে কোনো একটাকে জিরো ধরবা, জিরো ধরে আলফার মানটা বসাবা, যদি কোনোটা নেগেটিভ আসে তাহলে তুমি যেটা ধরছো সেটা ভুল, আর যদি পজিটিভ আসে তার মানে ওইটাই ধরছো যেটা ঠিক। এই জায়গাটাতে কি করব, যেটা কম আছে এটাকে আমরা আলফা ধরে নিব, সরি এটাকে আমরা জিরো ধরে নিব। এই জায়গায় এম ও এইচ এর মানটা দেখো 0.0006 আর এটা 0014, তাহলে অবশ্যই এই এম ও এইচ টা আগে শেষ হয়ে যাবে। তার মানে হলো এই যে এই টার্মটা আগে জিরো হবে, এই যে এই টার্মটা যদি জিরো হয়, লিখো না, আমি মানটা বের করতেছি অপর জায়গায়, 0.0006 মাইনাস আলফা সমান জিরো, সুতরাং আলফার মানটা আসবে 0.0006। আলফার মানটা আমি এখানে ইনপুট দিতেছি। জিরো পয়েন্ট জিরো 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 সিক্স, আর এখানে হবে 0.0006, এখানেও 0.0006। ওরা যদি ক্যালকুলেশনটা করি এই জায়গাটা থেকে, এখানে আসবে 0.0008, এই জায়গায় জিরো, এই জায়গায় 0.0006, এই জায়গায় 0.006। তো দেখো আমার এই এমওএস টার পরিমাণ জিরো, এটা শেষ হয়ে গেছে। এইচ এ আছে 0.0008 মোল, এম এ আছে 0.006, আর এটা আছে 0.0006। এখন বলো এইটা আমরা তিন ধরনের পিএইচ শিখে আসছিলাম, একটা হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, এবং বাফার দ্রবণের পিএইচ। এটা কি বাফার দ্রবণ হবে নাকি অন্য কিছু হবে? বাফার দ্রবণ হবে। এটা বাফার দ্রবণ হবে কেন, এই ব্যাখ্যাটা তো বোঝা উচিত এতক্ষণে। দেখো এখানে এই এইচ এ আছে, এইচ এ হচ্ছে দুর্বল অ্যাসিড, এটা তো আমরা বুঝি। আর হলো এই 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 লবণটাও আছে, দুর্বল অ্যাসিডটাও আছে, এই লবণটাও আছে, তার মানে হলো এটা একটা বাফার দ্রবণ হবে। তো আমি একটু আমার সুবিধার্থে এইখানে আইকা নেই মিশ্রণের যে ইয়েটা, এ এবং বি এর মিশ্রণ, এই জায়গাটাতে আছে হলো এইচ এ মানে অ্যাসিডটা, এটা আছে 0.0008 মোল। তারপর এম এ, এটা আছে 0.0006 মোল। এই আয়তন হবে এখানের 14 আর এখানের 6, টোটাল 20 মিলিলিটার। বের করতে হবে পিএইচ, যেহেতু এটা বাফার হবে এবং এটা অম্লীয় বাফার দ্রবণ হবে, তাই এই পিএইচ অম্লীয় বাফারের কনসেপ্টে বের করতে হবে। অম্লীয় বাফারের যে কনসেপ্টটা ছিল পিএইচ সমান পিকেএ প্লাস লগ, উপরে হলো লবণ, এখানে লবণটা আছে 0.0006, আর নিচে হচ্ছে অ্যাসিড, অ্যাসিড আছে হচ্ছে 0.000। পিকে এর মানটা আমরা সাইডে একটু বের করে নিব। পিকে এর মানটা হলো মাইনাস লগ কে, মাইনাস লগ এর মানটা ছিল 1.8 10 to the power -5 মাইনাস লগ 4.75, এখানে বসা এটা 4.75 প্লাস এই লগ 0.0006 0.0008। 4.6 পিএইচটা আসছে, সুতরাং পিএইচ এটাই কিন্তু আমার আনসার।
পিএইচটা আসছে 4.62। বলো তো এটার প্রকৃতি কত, কি হবে, অম্লীয় না অ্যাসিডীয়? অম্লীয় হবে, সাতের যেহেতু কম অম্লীয় হবে। আর এখানে বোঝা যাওয়া অম্লীয়। উচিত যেহেতু যেহেতু এটা একটা ইয়ে হইছে, ওই অম্লীয় বাফার দ্রবণ হইছে, তাই এটা একটা অম্লীয় হবে। তবুও পিএইচটা দিয়ে দেখাইতে বলছে যেহেতু, তাই আমি পিএইচটা দিয়ে করলাম। পিএইচ এর মানটা 4.62 আসছে। ওকে, তাহলে একটু দেখি তারা তাদের সলভটা একটু দেখো। এই জায়গাটাতে তারা একটা ভিন্ন নিয়মে সলভ করছে, এটা আরেকটা নিয়ম। তুমি ওইটা একটু প্যারা দিবে, তারা যেটা দিয়ে করছে এটা হালকা প্যারা দিবে। তো এটার চেয়ে আমি যেটা শিখেছি এটা দিয়ে যে করলে বেটার। আবার তুমি যদি এটা পারো বা অন্য কোনো নিয়ম পারো, তুমি এটা দিয়ে করো, সমস্যা নাই, ভুল করা যাবে না যেটা দিয়ে করো। তো এখানে তারা শেষে বলে দিছে দ্রবণ দ্বয়ের মিশ্রিত অবস্থায় পিএইচ মান 4.62, যা 7-এর নিচে, তাই মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে। আচ্ছা, এখন এর পরেরটা দেখো, 5 নাম্বার রাজশাহী বোর্ড 2019 এরটাই। এখানে AX5 আছে 1.5 ATM, নিচে 30°C, AX3 প্লাস X2 ডেল H এর পজিটিভ মান। ডেল H টা পজিটিভ, তার মানে এটা একটা তাপ হারি বিক্রিয়া। প্রথম প্রশ্নে বলছে উদ্দীপকের বিক্রিয়ার কেপি এর রাশিমালা প্রতিপাদন করো। উদ্দীপকের যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়ার কেপি এর রাশিমালা প্রতিপাদন করো। আমি একটু বিক্রিয়াটা লিখে নিই। বিক্রিয়াটা এরকম, AX5 এখানে হলো AX3 প্লাস X2। এই বিক্রিয়ার জন্য আমার কেপি এর রাশিমালা প্রতিপাদন করতে হবে। তো ধরে এই কেপি এর রাশিমালার নিয়মটা ছিল কি, প্রথমে তুমি আদি অবস্থা এখানে কত ছিল, আদি অবস্থা এটা হলো, যেহেতু কোনো কিছু নাই তাই আমাকে 1 ধরে নিতে হবে, এটা 0 আর এটা 0। তারপর এখান থেকে মাইনাস হবে। আচ্ছা, এখান থেকে কতটুকু মাইনাস হবে বলো তো? আলফা। আলফা। শুধু আলফা যাবে, আর এখানে উৎপন্ন হবে আলফা, এখানে উৎপন্ন হবে আলফা। তারপর আমাকে যেহেতু কেপি নির্ণয় করতে হবে, চাপের ব্যাপার আছে, তো আমাকে মোট মোল সংখ্যাটা নির্ণয় করতে হবে। মোট মোল সংখ্যা সমান 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে হলো 1 প্লাস আলফা। মোট মোল সংখ্যা এটা আসলো। আমার লাগবে হলো কেপি। কেপি কেপি হলো আংশিক চাপ, বের করতে হবে। উৎপাদের গুলো আগে, পি অফ AX3 ইন্টু পি অফ X2, যেহেতু পাওয়ার নাই এটা 1, এটা 1, আসলে 1 দিলে যা, না দিলে তাই। আর নিচে হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ক হিসেবে আছে AX5। আমাকে এখন এগুলো বের করে নিতে হবে। তো যদি বের করতে চাই, পি অফ AX3 এটা বের করি। পি অফ AX3 এর আংশিক চাপ নির্ণয় করব, তার মানে এই জায়গায় শেষে গুণ করব হচ্ছে মোট চাপ পি, নিচে হবে মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা হলো 1 প্লাস আলফা, আর উপরে হলো এই AX3 এর কতটুকু আছে, এখানে কত হবে বলো তো একজন? আলফা। 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 যারা রিভাইজ দিছো সবটা তাদের হয়তো মনে পড়ছে, আর যারা রিভাইজ দাও নাই তাদের মাথায় প্রেসার পড়তেছে এখন। তারপর আমার নির্ণয় করতে হবে পি অফ X2, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা, আর উপরে হলো মোট চাপ। আর এই X2 এর মোল সংখ্যা কতটুকু আছে দেখো, X2 এর মোল সংখ্যা হচ্ছে আলফা আছে, তো এখানে হবে আলফা। অনুরূপভাবে AX5 এরটা, AX5 এর জন্য আছে হলো নিচে মোট মোল সংখ্যা, আর এখানে মোট চাপ, আর উপরে হলো 1 প্লাস আলফা, সরি 1 মাইনাস আলফা, এই জায়গাটা। এখন মানগুলো বসাই দিই। PX3 এটার মান হচ্ছে আলফা ইন্টু পি ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, যে এই পিটাকে আর কি এখানে লিখতেছি একই জিনিস, ইন্টু
আর পি এক্স টু এটা হলো আলফা ইন্টু পি ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, আর নিচে এ এক্স ফাইভ, এ এক্স ফাইভ এটা আছে হলো 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। এটাকে এখন মানুষ করবো আর কি। এপি সমান উপরে আছে হচ্ছে আলফা, আলফা পি আলটিমেটলি আলফা স্কোয়ার স্কোয়ার, আর নিচে 1 প্লাস আলফা হোল স্কোয়ার ইন্টু, আর এটাকে যদি উল্টায়, আচ্ছা এখানে একটা আমি পি লিখি নাই, সরি, এই যে এই পিটা, ওইটাকে যদি ঠিক করি 1 প্লাস আলফা আর নিচে হচ্ছে 1 মাইনাস আলফা ইন্টু পি। এখান থেকে পি কাটা যাবে একটা, এই পি এবং এই পি কাটা গেলে এখানে থাকবে একটা পি, এই 1 প্লাস আলফা কাটা গেলে থাকবে একটা 1 প্লাস আলফা। তাহলে কেপি এর মানটা উপরে আছে আলফা স্কোয়ার, আর একটা পি আছে উপরে আলফা স্কোয়ার পি, আর নিচে আছে 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। তুমি এখানে আনসার দিয়ে দিতে পারো, আবার কেউ যদি চাও এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র ফেলাবা, এটা দিয়েও করতে পারো। তাহলে এটা দিয়ে করলে এরকম হবে আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে ফেলা দিতে পারো, তোমার যেটা ইচ্ছা একটা দিয়ে করলেই হলো। এটা আনসার। তো দেখি তাদের কি অবস্থা। তাদেরটা এটাই আসছে আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। এখন যাই তারপর ঘ নম্বর কোশ্চেনে, দেখো উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ায় সাম্য অবস্থার উপর ক্রিয়াশীল নিয়ামকগুলোর প্রভাব ব্যাখ্যা করো। এটা আসছে হচ্ছে লা শাতেলিয়ের যে নিয়ম ছিল বা নীতি ছিল ওটা থেকে সাম্য অবস্থার উপর নিয়ামকের প্রভাব। প্রথমত হলো তিনটা নিয়ামক ছিল, তিনটা নিয়ামক ছিল, একটা হলো তাপমাত্রা, একটা হলো ঘনমাত্রা, আর একটা হলো চাপ। তো এখানে দেখো প্রথমে এই বিক্রিয়াটা একটা তাপ হারি বিক্রিয়া, আমি একটু বিক্রিয়াটা লিখতেছি তারপর ব্যাখ্যাগুলো করি। যারা তাপ লাসাতালিয়ার নীতিটা দেখে আসছো তাদের ইজি লাগবে অনেক, আর যারা দেখে আসো নাই তাদের একটু কঠিন লাগবে। দেখো আমাদের যে বিক্রিয়াটা ছিল এটা ছিল মনে হয় AX5 এটা ভাঙছিল, ভাঙা AX3 প্লাস X2 উৎপন্ন হয়েছিল, এবং এই জায়গায় যে ডেল এইচটা এটা ছিল পজিটিভ। ডেল এইচ পজিটিভ মানে হলো এটা একটা তাপ হারি বিক্রিয়া। ওকে, আমাকে নিয়ামকগুলোর প্রভাব ব্যাখ্যা করতে হবে। তার মানে আমরা তিনটা নিয়ম পড়ে আসছি। প্রথমত নিয়ামক হলো তাপমাত্রা, তাপমাত্রা প্রভাব, এটা একটা তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা যদি বাড়াই, তাপ হারি বিক্রিয়ায় যদি তাপমাত্রা বৃদ্ধি করি, যেহেতু তাপ হারি বিক্রিয়া তাপ আছে কোন পাশে, বিক্রিয়কে, হ্যাঁ বিক্রিয়কে তাপ আছে, তো যদি আমি তাপ দেই এটা সামনের দিকে যাবে, তার মানে হলো তাপমাত্রা যদি বৃদ্ধি করি তবে সামনের দিকে, সামনের দিকে যাবে মানে উৎপাদের পরিমাণ বাড়বে, তবে সামনের দিকে। আবার যদি হ্রাস করি তবে পিছনের দিকে। তারপর আরেকটা প্রভাব ছিল ঘনমাত্রা, 2 নম্বর ঘনমাত্রা। যদি আমি বিক্রিয়কে ঘনমাত্রার ব্যাখ্যাটা আমি বলে দিতেছি, যদি বিক্রিয়কে দেই, যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই সামনের দিকে যাবে, আবার যদি উল্টা করে উৎপাদের ঘনমাত্রা বাড়াই তাহলে পিছন দিকে আসবে, যদি উৎপাদের ঘনমাত্রা কমাই দেই এখান থেকে সরাই নিয়ে যাই তাহলে ডান দিকে যাবে। এগুলোর ব্যাখ্যা বিস্তারিত আমি দিছিলাম তখন। 3 নাম্বার যেটা, এটা ইম্পর্টেন্ট বেশি, চাপ, চাপের যে প্রভাব, চাপের প্রভাবের জন্য প্রথমে তোমাকে খুঁজে বের করতে হবে এই বিক্রিয়া আদৌ চাপের প্রভাব আছে কিনা। দেখো তো একটু চাপের প্রভাব আছে কিনা, এখানে দেখা যাচ্ছে এটা, আচ্ছা একটু বলো চাপের প্রভাব আছে কিনা। দেখো হ্যাঁ, এই জায়গায় হচ্ছে এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, সবগুলো গ্যাসীয়, সবগুলোই গ্যাসীয় ছিল, সবগুলো গ্যাসীয়, এবং ডেল এন এর মানটা এই জায়গায় দেখো, হ্যাঁ ডেল এন এর মানটা হচ্ছে 1 1,
1 প্লাস 1 মাইনাস 1 আলটিমেটলি 1, এটা জিরো না, তাহলে অবশ্যই চাপের প্রভাব আছে। চাপের প্রভাব থাকলে চাপটা লাগবে কোন দিকে বলো তো? বিক্রিয়কের দিকে লাগবে না উৎপাদের দিকে লাগবে? যেদিকে মোল সংখ্যা বেশি সেদিকে লাগবে। উৎপাদের দিকে মোল সংখ্যা হচ্ছে 2 আছে, এই যে এখানে 1 আর এইখানে 1, টোটাল আছে 2। আর বিক্রিয়কের দিকে আছে 1, তো চাপ যদি তুমি দাও বৃদ্ধি করো লাগবে হচ্ছে কোন দিকে? এইদিকে, মানে উৎপাদের দিকে লাগবে। আবার যদি বৃদ্ধি করো উৎপাদের দিকে লাগবে, তার মানে হচ্ছে বাম দিকে এসে পড়বে চাপ বাড়াইলে। তো এটা লিখে দিই, চাপ বৃদ্ধি করলে বাম দিকে। বাম দিকে মানে হচ্ছে পিছনের দিকে আর কি, তুমি পিছনের দিকে লিখতে পারো। আর যদি চাপ হ্রাস করি, হ্রাস করলে ডান দিকে। ডান দিকে মানে তুমি সামনের দিকে লিখতে পারো, ডান দিকে। আরো একটা প্রভাব আছে, যে প্রভাবটা তোমাকে আমি পড়াই নাই, প্রভাবটা হচ্ছে প্রভাবকের প্রভাব। প্রভাবক, কোন একটা বিক্রিয়ায় যদি প্রভাবক, ধনাত্মক প্রভাবক নামে একটা প্রভাবক আছে, ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক যদি দাও তাহলে সামনের দিকে যাবে বিক্রিয়া, অল টাইম, এটা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আবার ঋণাত্মক প্রভাবক নামে কিছু প্রভাবক আছে, যেগুলো যদি দাও তাহলে এটা পিছনের দিকে যাবে। আর তোমরা তো জানোই সামনের দিকে যাবে মানে হচ্ছে উৎপাদ বেশি, পিছনের দিকে যাবে মানে হচ্ছে উৎপাদ কমবে, উৎপাদের পরিমাণ কমবে। শেষেরটা একটু আমি আবার বলতেছি, প্রভাবক নামে আরেকটা প্রভাব আছে, এটা হলো প্রভাবক যদি ধনাত্মক প্রভাবক দাও তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে, বিক্রিয়ার হার বাড়বে, সামনের দিকের সম্মুখ বিক্রিয়ার হার বাড়বে। আর যদি ঋণাত্মক প্রভাবক দাও তাহলে পিছনের দিকে আসবে। আচ্ছা, তাহলে আমাকে একজন একটু বলবা, যদি আমি উৎপাদ বেশি পাইতে চাই, কলমের অবস্থা তো ভালো না, উৎপাদ যদি বেশি পাইতে চাই, উৎপাদ উৎপাদ সর্বোচ্চ উৎপাদ পাইতে চাইতেছি, তাহলে তাপমাত্রা আমি বাড়াইতেও পারি কমাইতে পারি। উৎপাদ বেশি পাওয়ার জন্য কোনটা করা উচিত? তাপমাত্রা বৃদ্ধি করব। বৃদ্ধি তাপমাত্রা করতে বৃদ্ধি করব, হবে। কারণ আমার হচ্ছে সামনের দিকে না যাওয়া উচিত। ঘনমাত্রার জন্য কি করব? বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবো অথবা উৎপাদের ঘনমাত্রা কমাবো, এটা একটু চিন্তা করে পাবা। চাপের প্রভাবের জন্য যদি চাপ বৃদ্ধি করি তাহলে কিন্তু বাম দিকে আসে, আমার এটা দরকার নাই, আমার দরকার হলো যেন ডান দিকে যায়, অর্থাৎ কম চাপে এই বিক্রিয়া ঘটাবো, চাপ হ্রাস করব। আর প্রভাবকের জন্য আমি ধনাত্মক প্রভাবক ইউজ করব যদি উৎপাদ বেশি পাইতে চাই। তো তোমাকে প্রশ্নটা এভাবে করতে পারতো যে উৎপাদ বেশি, সর্বোচ্চ উৎপাদ পাওয়ার জন্য কি কি করা লাগবে? কি কি করা লাগবে? তাপমাত্রা বাড়ায় কাজ করতে হবে, বিক্রিয়া পাত্রে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, ঘনমাত্রার ব্যাপারটা তো বললামই, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবা বা অথবা উৎপাদের ঘনমাত্রা কমাবা। আর চাপের কম চাপে বিক্রিয়াটা ঘটাইতে হবে, মানে চাপ কমাই দিতে হবে এবং ধনাত্মক প্রভাবক ব্যবহার করতে হবে, তবেই সর্বোচ্চ উৎপাদ পাবা। এখন আসো তাদের যে ঘটনাটা ছিল তাদেরটা দেখো। আচ্ছা, দেখা যাচ্ছে এটা টেস্ট পেপারের ইয়েটা, নাকি আমার আগের স্ক্রিনে দেখা যাচ্ছে? একটু বলো একজন। টেস্ট পেপার দেখা যাইতেছে। আচ্ছা, তো এখানে দেখো তারা যে ব্যাখ্যাটা দিছে, তাদের ব্যাখ্যাটা এই যে এই জায়গাটাতে তুমি একটু বই থেকে পড়ে নিও। চাপের প্রভাব একটা ব্যাখ্যা দিছে, তাপমাত্রার প্রভাব, ঘনমাত্রার প্রভাব, ওইটা দেয় না এখানে। হ্যাঁ, তো ওইটা তুমি চাইলে দিতে পারো, ওই প্রভাবকের যে প্রভাব ওটা ব্যাখ্যাটা দিতে পারো। আমি যে কথাগুলো লিখে দিছি তারা এখানে লিখে দিছে, তুমি একটু একবার পড়ে ফেলবা তাহলেই হবে। তারপর দেখো যশোর বোর্ড 2019, এই কোশ্চেনটা তোমাদের এখন লাগবে না। যশোর বোর্ড 2019 এটাকে স্কিপ করো, এটা পড়ার দরকার নেই। আর এইখানের যশোর বোর্ড 2019-এর শুধু গ নম্বরটা করবা, ঘ নম্বরটা করার দরকার নেই আপাতত, শুধু গ নম্বরটা করবা। তো গ নম্বরের জন্য দেখো কি আছে, একটু দাগায় রাখুন, যেগুলো বলতেছি এর বাইরে পড়ার দরকার নেই, শুধু শুধু প্যারা বাড়ানোর দরকার নেই। দেখো এই মানবদেহের রক্ত রসে বিদ্যমান এসিড ও লবণ, লবণের মোলার ঘনমাত্রার অনুপাত যথাক্রমে 0.06 এবং 1, এবং রক্তের পিএইচ মানও দেওয়া আছে 7.4। খাদ্যরূপে অম্লধর্মী ফলের রস এবং ঔষধ রূপে ক্ষারধর্মী অ্যান্টাসিড সিরাপ সেবনের পরে রক্তের পিএইচ মান সর্বদা স্থির থাকে। যেহেতু পিএইচ মান সর্বদা স্থির থাকে তার মানে এটা অবশ্যই বাফার একটা দ্রবণ আছে। গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপক অনুসারে রক্তরসে বিদ্যমান অম্লটির কে এ নির্ণয় করো। তাহলে প্রশ্ন পরে আমাকে বলো, এইটা তো বুঝতে পারছি যে এটা একটা বাফার দ্রবণ হবে, বাফারটা কি অম্লীয় বাফার হবে না ক্ষারীয় বাফার হবে? অম্লীয় বাফার। অম্লীয় বাফার হবে। কে এর মান চাইছে, তারপর আবার এখানে দেওয়া আছে এটা অ্যাসিড, এখানে
কি কি দেওয়া আছে? অ্যাসিড এবং লবণের মোলার অনুপাত 0.006 এবং 1। আমি একটু লিখে নিতেছি। এই জায়গাটাতে দেওয়া আছে অ্যাসিড হচ্ছে 0. এইভাবে না, অনুপাত দেওয়া আছে অ্যাসিড অনুপাত লবণ মানে সল্ট, তুমি বাংলায় লিখতে পারো, সমান 0.06 অনুপাত 1। তার মানে হচ্ছে অ্যাসিড ডিভাইডেড বাই লবণ, এটা দেওয়া আছে 0.06 ডিভাইডেড বাই 1। আরো কিছু ডাটা দেওয়া আছে, পিএইচটা দেওয়া আছে, পিএইচ হলো 7.4। তারপর আর কিছু দেওয়া নাই, চাইছে হলো কে এর মান কত। যে আমরা এটা বুঝতে পারছি এটা একটা অম্লীয় বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ সমান পিকেএ প্লাস লগ, উপরে হচ্ছে লবণ, নিচে হলো অ্যাসিড। তো লবণের ঘনমাত্রাও নিতে পারি, মোল সংখ্যাও নিতে পারি। আমি শুধুমাত্র লবণই লিখতেছি, সল্ট বাই অ্যাসিড। তুমি চাইলে ডিরেক্ট লবণ লিখতে পারো, অথবা এন অফ সল্ট এন অফ অ্যাসিড লিখতে পারো, কারণ এই জায়গাটাতে দেখো, পরে দেখো, এটা মোলার ঘনমাত্রা দেওয়া, সরি ঘনমাত্রা দেওয়া, তো ইয়ে দরকার নেই, তুমি ঘনমাত্রা সাইন দিতে পারো ডিরেক্ট। ঘনমাত্রা দেওয়া আছে, মোল সংখ্যা দেওয়া থাকলে সবকিছু সেমই হইতো, এটা বুঝো মনে হয়। এগুলো হলো ঘনমাত্রা, ঘনমাত্রা দেওয়া। আমার উপরে সল্টের ঘনমাত্রা লাগবে, নিচে অ্যাসিড, তো এটাকে উল্টাই দিই। সুতরাং এই জায়গাটা থেকে এখানে করতেছি, সল্ট এর ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা সমান 1/0.06। এটা এখানে বসাই দিই, পিএইচ এর মানটা বসাই দিচ্ছি। পিএইচ এর মান হচ্ছে 7.4 পিকেএ প্লাস লগ, এই সবটার মান হলো 1/0.06। এখান থেকে আমি পিকে এর মান পাই যাব, পিকে এর মান হবে, তো নিজেরা ক্যালকুলেশন করো, 6.18 এত হবে। পিকেএ মানে হলো, আবার পিকেএ আমরা অলরেডি জানি মনে হয়, মাইনাস লগ কে। তো ওই পিকে এর পরিবর্তে আমি লিখতে পারবো মাইনাস লগ কে এ 6.18। তাহলে লগ কে এ, এটার মানটা আসতেছে -6.18। এই ক্যালকুলেশনটা মনে হয় কোনো এক জায়গায় আমি দেখাই দিছিলাম। এই লগটা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে এটা এন্টি লগ হয়ে যাবে। এন্টি লগ কথার মানে হলো 10⁻6.18। এটা কিভাবে করবা? শিফটে চাপ দিবা ক্যালকুলেটরে, শিফট প্লাস তারপর লগে চাপ দিবা, পরে আনসারে চাপ দিবা, মানে আনসারে চাপ দিবা, অথবা তুমি এটা লিখবা -6.18। হয়তো স্ক্রিনে এরকম আসবে 10⁻, এই যে এটাই আসবে -6.18। এই মানটা আসতেছে 6.61 6.61 এখানে অটো ইয়ে দেওয়া, সেটিং দেওয়া, তো ওই পাশে লিখতেছি ইন্টু 10⁻⁻7, এটাই আনসার। আমার সাথে সাথে নিজেরা একটু ক্যালকুলেশন করে নিলে বেটার হবে আর কি।
এটাতে প্রবলেম থাকা উচিত না, দাগায় রাখো, এটার ঘ নম্বরটা পড়ার দরকার নেই। যদি কারো শখ থাকে একটু পড়ে নিতে পারো, সমস্যা নাই, এটা রক্তের বাফার ক্রিয়াটা শুধু ব্যাখ্যা করে, আর কিছু না। তারপর দেখো 8 নাম্বার কুমিল্লা বোর্ড 2019। আমরা তাহলে আজকে এখানেই শেষ করে দিব, আগামী ক্লাসে এই কুমিল্লা বোর্ড 2019 থেকে সামনের দিকে স্টার্ট করবো। ওকে, আরো হয়তো একটা ক্লাস নিব, একটা ক্লাস নিলে দেখবা যে তুমি বুঝে যাবে অঙ্কগুলো কিভাবে আসে। 8 নাম্বার থেকে স্টার্ট করবো, পরে আমরা ঢাকা বোর্ড গুলো পড়বো, ঢাকা বোর্ডটা একটু পরে পড়বো আর কি। আজকে পর্যন্তই থাকবে, তোমাদের কালকে একটা ক্লাস দিব, টাইমটা আজকে রাত্রে 11টার মধ্যে আমি জানাই দিব। কালকে একটা ক্লাস দিব, টাইমটা আজকে রাত্রে 11টার মধ্যে জানাই দিব। 90% সম্ভাবনা হচ্ছে 8:30টায়, মানে তোমাদের যে টাইম আছে এই টাইমে আগামীকালকে শনিবার একটা ক্লাস হবে এই টেস্ট পেপারের উপরে। ওকে, থ্যাংক ইউ।